why physiology of ovulation is important in clinics in future clinical practice. Not only in the practice, also for the research work. Everything is for the implementation in the for human service, human health, women's health. In 1990, তুই কোথায় ছিলি? সবাই চিন্তা কর। তোরা 1990-তে কোথায় ছিলি? কোথায় ছিলি? তোদের ইয়ার অফ বার্থ অলমোস্ট 2002 to 2004-5 like that, huh? I think this is the range. That is the year of the birth. তার আগে কোথায় ছিলে? হ্যাঁ না, মায়ের রুমে তো only 10 months. হ্যাঁ তাহলে 1990-তে কোথায় ছিলে? এটা ভেরি ইম্পর্টেন্ট MCQ কোশ্চেন, দ্যাট উইল গেট অ্যান্সার টুডে। এবং সেই তোর যে ফর্মটা ছিল, কি ফর্ম ছিল? আমি এক্ষুনি অ্যান্সারটা বলছি না, ইউ উইল গেট ফ্রম দ্য অ্যান্সার, ইউ উইল গেট ফ্রম দ্য অ্যান্সার। দ্যাট ইজ ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হোয়ার ইউ আর দেয়ার অ্যান্ড ইন হোয়াট ফর্ম। এটা তো ফিজিওলজিক্যাল বা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আছে, ইন হুইচ স্ট্রাকচার ইউ আর দেয়ার, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্ট্রাকচার, বলতে পারবে? সৃজনী, তোর নাম কি? কোথায় বাড়ি, কোথায়? হ্যাঁ দুর্গাপুরে। আচ্ছা, বলতে পারবি যে কি ফর্মে? কে বলতে পারবে? ফিজিওলজি ভালো পড়াশোনা কে করেছিস? বসিস। তুই কি নাম? হ্যাঁ কোথায় বাড়ি? কলকাতায়। কোথায় কোথায় কোথায়? সোদপুর কলকাতা নয় রে, আউটস্কার্ট। দেখ, ঠিক আছে, বস। তাহলে একটা জিনিস, যে ওই সময় একটা তোরা ছিলি কোথাও, 1990-তে কোথাও একটা লুকিয়েছিলি, মায়ের গর্ভেই হোক, যেখানে হোক লুকিয়েছিলি। তো সেটা কোথায়? কে বলতে পারবি? অ্যান্সারটা কি দিতে পারবি? কেউ পারবি? ট্রাই কর যে কোথায় ছিলি, কি ফর্মে ছিলি। আমার তো মানে চিন্তা করলে রেট্রোস্পেক্টিভলি এগিয়ে যাও, মানে পিছিয়ে যাও। এইটা একটা দিক। আজকে আমরা এই সাবজেক্টটা পড়ছি কেন? ক্লিনিক্যাল ইমপ্লিকেশন বললাম, ফর ক্লিনিক্যাল ইমপ্লিকেশন। দরকার ফিজিওলজি ওভুলেশন কেন জানার দরকারটা কি? তুই বল, হোয়াট ইজ দ্য নিড অফ নোয়িং দ্য ফিজিওলজি অফ ওভুলেশন? অ্যাকচুয়ালি দেখ, লেকচার ক্লাস ইট অলসো শুড বি ইন্টারেক্টিভ, নাহলে তো তোর মাথায় ঢুকবে না। কেন ফিজিওলজি অফ ওভুলেশন জানার দরকার? ক্লিনিক্যাল ইমপ্লিকেশন কি? কে বলতে পারবি? বল, যে কেউ বল, ভুল বল, বল, যে কোনো একটা বল। তাকিয়ে থাকিস না, জানিস তো পরীক্ষা যখন দিবি না, ইউ সে সামথিং, এক্সামিনার উইল মানে অ্যাবস্ট্রাক্ট দ্য অ্যান্সার্স। তুই বল ফিজিওলজি ওভুলেশন, এক্ষুনি আগে বললাম, নর্মাল আর অ্যাবনর্মালটা জানার জন্য। ভালো অ্যান্সার দিয়েছে। আর কি? আর কে বলতে পারবে? আর কে বলতে পারবে? উসাইটের প্রয়োজনটা কি? একবারে ব্যাকে চলে যা, বল, পেছনে যে আছিস বল, উসাইটের প্রয়োজনটা কি? হোয়াট ইজ দ্য নিড অফ উসাইট ইন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট? হোয়াট ইজ দ্য নিড অফ উসাইট? তুই বল, মুখে হাত। হ্যাঁ, হোয়াট ইজ দ্য নিড অফ উসাইট? না ভাবলে তুই পড়াটা মনে থাকবে না। হ্যাঁ, ফার্দার ফার্টিলাইজেশন করে সেটা কি জিনিস? এক কথায় কি বলা হয়? ফর দ্য প্রেগনেন্সি, ফর দ্য কনসেপশন, ফর দ্য অফস্প্রিং। কি কি লাগে একটা প্রেগনেন্সি করতে? প্রেগনেন্সির জন্য কি কি লাগে? বস, আরেকজন বল, পেছনে তুই পরের লাইনে বল, কি কি লাগে একটা প্রেগনেন্সি হতে গেলে? কি লাগবে? হ্যাঁ, তাহলে তুই তো শুধু মায়ের কোল থেকে আসিস নি, বাবারও কন্ট্রিবিউশন আছে। তাহলে স্পাম লাগবে। আর কি লাগবে? উসাইড লাগবে। আর বস, আরেকজন বল। তুই পাম এক জায়গায়, উসাইড এক জায়গায় থাকলে হবে কি? তাহলে কি? তাহলে মিটিং অফ দ্য স্পাম অ্যান্ড উসাইড, এই তিনটে
তাহলে বেসিক যে কনসেপশনটা দেখ, বেসিক যে কনসেপশনটা হতে গেলে কি কি লাগবে, একটা হেলদি ওসাইট, একটা হেলদি স্পাম, আর একটা হচ্ছে যে মিটিং অফ দ্য স্পাম ওসাইট। সেগুলো আমরা আসবো যে কি করে টেস্ট করবে তুমি, হ্যাঁ, কি করে স্পাম টেস্ট করবে, কি করে এই যে মিটিংয়ের মধ্যে শুধু তো মানে মিট করলেই হবে না, শুধু কয়টাস করলেই হবে না, সেই যে ট্র্যাকটা আছে ট্র্যাকটা ঠিক থাকা যায়। কারণ স্পামটা গিয়ে কোথায় যায়, সার্ভিক্সে, সার্ভিক্স থেকে ইউট্রাস, ইউট্রাস থেকে, তো সবাই বাংলা বুঝিস তো, হ্যাঁ, তাহলে কমফোর্টেবল, ঠিক আছে, হ্যাঁ, গিয়ে ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব থেকে ওইখানে অ্যাম্পোলাতে উসাইড এসে হাজির থাকে, মানে বর এদিকে যাচ্ছে, কোন দিক থেকে আসছে, তাই না, গিয়ে অ্যাম্পোলাতে গিয়ে ফার্টিলাইজেশন হচ্ছে। তো দিস ইজ দ্য ফিজিওলজি, সিম্পল ফিজিওলজি অফ দ্য কনসেপশন, তাই না। ধর একটা কাপল এলো তোর কাছে, তুই তো কদিন বাদেই ডাক্তার হয়ে যাবি, তোকে এখনো জিজ্ঞেস করবে তোর বাড়ির লোক, দেখ আমি তো বিয়ে করলাম, তোর হয়তো বন্ধু দাদা টাদা জিজ্ঞেস করবে যে 3 বছর বিয়ে হয়েছে, বাচ্চা আসছে না। তা তুই যখন বাচ্চা আসছে না বলছে, যে বাচ্চা আসছে না, তাহলে কি কারণ হতে পারে, বেসিক থেকে প্রথমেই বলে দিচ্ছি কি কি লাগবে, ওসাইড লাগবে, তাহলে স্পাম লাগবে, অথবা তাদের মিটিং, যে কোনো গন্ডগোল আছে কিনা বা মিট করতে পারছে না। তখন দেখতে হবে ফার্স্ট যে ওভুলেশনটা হচ্ছে কিনা, তাই না। তাহলে ও বলেছিলি, কে বললি এখানে, তুই বললি বলে যে ওভুলেশনটা হচ্ছে কিনা, অ্যাবনর্মালিটি আছে কিনা। অনেক সময় ইউজুয়ালি মাসিক, নর্মাল মাসিক হলে নর্মাল ওভুলেশন ধরে নিতে হবে, কিন্তু নট অলওয়েজ। আর ডিলেড মাসিক হচ্ছে কারুর, অনেকদিন পরে পরে মাসিক হচ্ছে, দেখবি তাদের ওভুলেশনের প্রবলেম আছে, হ্যাঁ, তাহলে সেই আসছে না, বাচ্চা আসছে না, ওভুলেশন। আর কি প্রবলেম হতে পারে, যে স্পাম, তার জন্য কি হিউম্যান সিমেল আমরা অ্যানালিসিস করে নেবো স্পাম, হ্যাঁ, স্পাম তো প্লেন্টি অফ স্পাম থাকে, যদি নর্মাল হয় প্লেন্টি অফ থাকে, 1 মিলিলিটারে মানে মিনিমাম 20 মিলিলিটার মিলিয়ন বলে, মিনিমাম 20 মিলিয়ন, এখন 15-16 বলে, কিন্তু আরও অনেক বেশি থাকে মিলিয়ন। তো 1 ইজাকুলেশনে 2 to 3 cc থাকে, যে নাম্বার অফ স্পাম যদি ভালো হয় কোনো অসুবিধা নেই। কিন্তু ওসাইড কিন্তু অনলি সিঙ্গেল মান্থ নর্মালি সিঙ্গেল ওভুলেশন, তাহলে সেই ডিটেকশনটা মোর ইম্পর্টেন্ট। স্পাম তো অ্যানালিসিস করলেই বোঝাবে, কিন্তু ওসাইডটা তো, স্পামটা তো বাইরে দেখা যাবে, কিন্তু ওসাইড তো ওভারি থেকে হচ্ছে। তাহলে সেই ফিজিওলজিটা ডাইরেক্ট ওয়েতে জানতে হবে যে ওভুলেশন হচ্ছে কিনা, অথবা ইনডাইরেক্ট। তার মানে দ্যাট ইজ দ্য ডায়াগনোসিস অফ দ্য ওভুলেশন। হ্যাঁ, আমি ছোট ছোট করে বলবো, খুব বেশি বলবো। আর সেকেন্ড হচ্ছে যেটা তুই যেটা বললি যে কি কনসেপশনের জন্য দরকার, তাই না। তাহলে যদি দেখা যায় অ্যানোভুলেশন হচ্ছে অথবা হচ্ছে না, তাহলে অনেক মেডিকেল ম্যানেজমেন্ট, অনেক মেডিকেল ড্রাগ আছে যে আমরা ওসাইড তৈরি করতে পারি। তোর কাছে এসছে 2-3 বছর বাদে, হ্যাঁ, তোকে দেখতে হবে ওভুলেশন হচ্ছে কিনা, না হলে তোকে ড্রাগ দিতে হবে। ড্রাগ মানে কি ড্রাগ দেবো সেটাই আজকে পড়বো। যেই ওসাইডের যে ওভুলেশনটা হয় সেটা কন্ট্রোল অফ দ্য সাম হরমোন, মেনলি গোনাডোট্রফিনস। তাহলে ড্রাগটা কখন দেবো, কিভাবে দেবো, আর কি ড্রাগ দিলে কাজ হবে, দ্যাট ইজ সো ফর এনহান্সমেন্ট অফ দ্য কনসেপশন। সেকেন্ড, আর কিছু বলতে পারবি ওভুলেশন জানার, আর কিছু ওভুলেশন জানার। ইন্ডিয়ার এখন পপুলেশন কত, হ্যাঁ বল, হ্যাঁ 140, এখন আরো বেড়ে গেছে, তো চায়নাকে সাবসিড করি, চায়নাকে এই বছরই 2025-এই ক্রস করে গেছে। যাই হোক, তুই কাছাকাছি বলেছিস। তাহলে পপুলেশন কন্ট্রোলটা কিভাবে করা হয়, হ্যাঁ, কন্ট্রাসেপটিভ, গুড, ওয়ান অফ দ্য বেস্ট কন্ট্রাসেপটিভ ইজ দ্য, ওয়ান অফ দ্য ব্যারিয়ার হচ্ছে মেলের ক্ষেত্রে ব্যারিয়ার, আর ফিমেলের জন্য, হ্যাঁ, ওরাল কন্ট্রাসেপটিভ। ওরাল কন্ট্রাসেপটিভের কাজ কি, মেন কাজ, অনেক কাজ আছে, মানে মেন আমরা যে ইউজ করি কন্ট্রোলের জন্য, ফর টু প্রিভেন্ট ওভুলেশন। এখন মাথায় ঢুকেছে যে কেন আমরা ওভুলেশনের ফিজিওলজিটা জানবো, তাই না। এই যে থার্ড যে কথাটা বললাম, টু প্রিভেন্ট ওভুলেশন, আমরা যদি এমন কোনো ড্রাগ দিই যে ওই ওভুলেশনটাকে প্রিভেন্ট করা যাবে,
ক্লিয়ার তো সবার কাছে? তাহলে ক্লিনিক্যাল ইমপ্লিকেশনস অফ দ্য নোয়িং দ্য ফিজিওলজি অফ ওভুলেশন, একটা বলতে হবে ফার্স্ট হচ্ছে ডায়াগনোসিস অফ দ্য ওভুলেশন, তাই না? ডায়াগনোসিস অফ দ্য ওভুলেশন, তার ডায়াগনোসিস অফ দ্য ওভুলেশন কিসের জন্য? ইন কেস অফ অ্যানোভুলেশন, সাসপেক্টেড ডিসওভুলেশন, যেখানে ওভুলেশন হচ্ছে। সেকেন্ড হচ্ছে, নাম্বার সেকেন্ড হচ্ছে টু ফর মেডিকেল ম্যানেজমেন্ট, হ্যাঁ, টু ইন্ডিউস দ্য ওভুলেশন, that is called ovarian induction, ইন্ডাকশন অফ ওভুলেশন, মানে ইন্ডাকশন অফ ওভুলেশন। আর থার্ড হচ্ছে ফর ফ্যামিলি প্ল্যানিং, কন্ট্রাসেপশন। তাহলে কনসেপশন অ্যান্ড কন্ট্রাসেপশন দুটোই লাগছে। তুমি এনহান্সমেন্টও করছো, কনসেপশনে হেল্প করছো, আবার কন্ট্রাসেপশনও করছো। কি বিরাট দুটো এরিয়াই, বিশাল এরিয়া। সেই জন্য ওভুলেশনটা তোমাকে জানতে হবে। তাছাড়া অ্যানোভুলিটির যে কারণগুলো আছে, অ্যানোভুলেশন, সেটা পরে পরে জানবি। তার অনেক কারণ হচ্ছে তার ফিজিক্যাল হেলথে অনেক কিছু প্রবলেম হয়, তো সেইগুলো যেমন পলিসিস্টিক ওভারি, আমরা দেখছি অ্যালোভুলেশন, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ডিলেড পিরিয়ড হচ্ছে, তার ফিজিক্যাল হেলথে অনেক কিছু প্রবলেম হয়। অ্যাসোসিয়েটেড ওবেসিটি থাকে, অ্যাকনি থাকে, ইন ফিউচারে তার হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, হাইপারলিপিডিমিয়া হতে পারে, অনেকে। সেই জন্যই ওভুলেশনের ডায়াগনোসিসটাও ইম্পর্টেন্ট, ওভুলেশন হয় কিনা, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। তোমরা এই সাবজেক্টটা আছে দেখবে যে ফিজিওলজি অফ দ্য ওভুলেশন, মেনস্ট্রুয়েশন, ইমপ্লান্টেশন, fertilization input, this is a vast subject. Actually, whole report. Today, I will concentrate on the ovulation so that you will grasp many things. This is important for your exam. Every slide is important for your exam, not only for the short questions, not only for the MCQ, but also oral question. Many questions you will get from the current batch, that is the final year. You will see their MCQ questions, and even the final year. What is the size of the oocyte? What is the level of the FSH? What is the LH of the FSH? Different varieties of questions. You will get an idea. তোমরা পড়েছো আগে ফিজিওলজি ওভুলেশন, কিন্তু তুমি ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে পড়ো, তাহলে দেখবে জিনিসটা কিরকম মাথায় রিটেন করবে। এবং আমি চাই তোমরা উত্তরটা দাও, নো ম্যাটার ইট ভুল আজকে ভুল বললে সারা জীবন তোমার কারেকশন হবে। ভুল করা লজ্জার কিছু নেই, কেউ জেনে শিখে আসে না, তাই না? আজকে ভুল বললে কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো ফিজিওলজি ওভুলেশন। নেক্সট হচ্ছে ওভুলেশন কাকে বলে। ফার্স্ট কোশ্চেন, ওভুলেশন কাকে বলে? ওভুলেশন ইজ দ্য এক্সট্রুশন অফ দ্য সেকেন্ডারি oocyte। দেখো কোথায় দেখেছো? সেকেন্ডারি oocyte. That is very important, not the primary oocyte. It is the secondary oocyte from the tertiary follicular ovary. কোথা থেকে বেরোচ্ছে ওভুলেশন? এই যে টার্সিয়ারি ফলিকল, এইখানে অনেকগুলো আছে, হ্যাঁ, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, টার্সিয়ারি ফলিকল। তার থেকে oocyte আছে, প্রাইমারি oocyte আছে, সেকেন্ডারি oocyte আছে। সেকেন্ডারি oocyte কোথায়? আমি এইগুলো ডিটেলস আজকে তোমাদের একটা আইডিয়া দেবো। Cyclic and otherwise normal women reproductive age in absence of the pregnancy, lactation and other disorder. Pregnancy তে usually ovulation হয় না, lactation হলে ovulation হয় না, সেগুলো physiological. And other disorder মধ্যে বললাম যে one is the polycystic ovarian syndrome. আচ্ছা, এইটা দেখো, এই জিনিসটা মনে রাখবে। ওভুলেশন, হ্যাঁ, ওভুলেশন যখন একটা পিরিয়ড হয়, ওভুলেশন এন্ড মেনস্ট্রুয়েশন ইন্টাররিলেটেড। Menstruation interested. How interested I am coming একটা দেয়। When menstruation occurs, ovary has two functions, main function. One function, the production of the oocyte, and another function is, আমি এর পরে কোশ্চেন করবো কিন্তু কাউকে যে পড়ে। One question হচ্ছে production of the oocyte, and second is the production of the hormones. And this change of the hormone in cyclic order causes the মেনস্ট্রুয়েশন। তাহলে একজন মহিলা যদি তার পিউবার্টাল এজে গেল, তখন যদি মেনস্ট্রুয়েশন হয়, প্রথমের দিকে অ্যাবনর্মাল থাকে, কারণ ডিস্টারবেন্স প্রচুর থাকে। তারপর একটা এস্টাবলিশড এজে এসে গেল, ইউজুয়ালি নর্মালি মেনস্ট্রুয়াল সাইকেল। যদি নর্মাল মেনস্ট্রুয়েশন হয়, আমরা ধরে নিতে পারি যে ওভারিটা ভালো কাজ করছে, অ্যাটলিস্ট এন্ডোক্রিনটা ঠিক তৈরি করছে, হরমোনটা ঠিক তৈরি করছে, তাই না? ওভারির দুটো ফাংশন আছে।
এই যে মেনস্ট্রুয়েশন, তাহলে এই মেনস্ট্রুয়েশনটাকে কে কন্ট্রোল করছে, কোথার থেকে আসছে, কোথার থেকে হয় মেনস্ট্রুয়েশন? ফ্রম ফ্রম কোথার থেকে? সেটিং অফ দ্য এন্ডোমেট্রিয়াম। বল না, মুখটা খোল। হ্যাঁ, সেটিং অফ দ্য ইউট্রাস থেকে বলবি তো, ইউট্রাস থেকে বলতে হয়। এই মেনস্ট্রুয়েশন যখন হচ্ছে তখন একটা জিনিস বোঝা গেল যে ইউট্রাসটা নর্মাল আছে, আর তার বাইরের ট্রাক, ইউট্রাসের নিচে কি আছে, ইউট্রাসের নিচে ভ্যাজাইনা, সেটাও ঠিক আছে, সার্ভিক্স ঠিক আছে, তাহলে ওই ট্র্যাকটা ঠিক আছে। তুই দেখবি যখন তোরা অবস্টেটিক্স করবি, ডেলিভারি হওয়ার পরে 2-3 দিনের মাথায় বাচ্চা মেয়ে যদি ডটার হয়, বাচ্চা মেয়ে হঠাৎ করে ভ্যাজাইনাল ব্লিডিং দেখা দেয়, মা তো খুব চিন্তা করছে আমার এইটুকু মেয়ে কোথার থেকে ব্লিডিং হলো, বলতো কি ব্যাপার, বিরাট চিন্তা করছে। আমি খুব হাসলাম, মানে খুব হেসে হেসে বললাম, আমি খুব খুশি হলাম, এবং সেই খুশির খবরটা মাকে জানাতে হবে। কি খুশি? যে তার ভ্যাজাইনাল ট্র্যাকটা ঠিক আছে। কেন হচ্ছে সেটা? মায়ের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ছিল, সেটা ডেলিভারির সময় প্লাসেন্টাতে কমে গেল, এবং মায়ের কাছে, এই বাচ্চার কাছেও গেছে, যখনই উইথড্র হয়ে গেল বাচ্চার ব্লিডিং হচ্ছে। সবার ক্ষেত্রে হয় না, তো এটা গুড নিউজ যে ট্র্যাক ঠিক আছে, প্যাথোলজিক্যাল কিচ্ছু না, নর্মাল। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে, তাহলে ইউট্রাসটা নর্মাল আছে, ইউট্রাসকে কে কন্ট্রোল, এই যে ফিজিওলজিটা কে কন্ট্রোল করছে? ওভারিয়ান হরমোনস, তাই না? কি কি হরমোন আছে ওভারিয়ানে? মেন হরমোন স্টেরয়েড হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অলসো অ্যান্ড্রোজেন অলসো। বাট এই মেনস্ট্রুয়েশনের জন্য ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন ইজ দ্য মেন রেসপন্সিবল ফর দ্য, মানে কি কি চেঞ্জ হয় আমি সেটা দেখাবো, সেই ছবিটা তোমরা আঁকবে। তাহলে এটা গেল যে ওভারি লাগছে, ওভারিকে কে কন্ট্রোল করে? ওভারির হরমোনকে পিটুইটারি, জোরে বলো, সবাই মিলে বলো, পিটুইটারি। কোন হরমোন? অনেক হরমোন আছে, তার মধ্যে কি গোনাডোট্রফিন, তাই না? এফএসএইচ করে, তাহলে এফএসএইচ করে। এই পিটুইটারিকে কে কন্ট্রোল করে? হাইপোথ্যালামাস কন্ট্রোল করে। হাইপোথ্যালামাসকে কে কন্ট্রোল করে? ব্রেন। তাহলে আমি যদি এমন একটা কথা বলি যে মেনস্ট্রুয়েশন ইজ দ্য এন্ড রেজাল্ট অফ হাইপোথ্যালামো, পিটুইটারি, ওভারিয়ান অ্যান্ড ইউটেরাইন অ্যাক্সিস, কারেক্ট কথাটা? এটাকে তো একটা মেনস্ট্রুয়েশন হওয়া মানেই জানতে হবে যে ওর সমস্ত ট্র্যাক ঠিক আছে। গড হ্যাজ ক্রিয়েটেড দিস থিং, আমার হাতে কিছু নেই। এইটা এই জিনিসটা জানতে হবে। দেখ, এই ছবিটাই এঁকেছি সেইভাবে, দেখ। হ্যাঁ, দেখ এনভায়রনমেন্ট। আবার এনভায়রনমেন্টটা কেন দিয়েছি? এনভায়রনমেন্টে তুই যদি একটা একে একবার আইসোলেটেড রেখে দিস, একটা বাচ্চা মেয়েকে আইসোলেটেড রেখে দিস, তার মেনস্ট্রুয়েশন বেবি হ্যাম্পার, ডিলেড হতে পারে। অথচ যখন সিভিলাইজ সোসাইটি তার মেনস্ট্রুয়েশনটা আগেও হয়, এবং অ্যাকচুয়ালি এই অফ দ্য মেনস্ট্রুয়েশন আস্তে আস্তে কমে যাচ্ছে, কিছুটা কমেছে, আমরা লং পিরিয়ডে দেখা, কারণ এনভায়রনমেন্টের একটা এফেক্ট আছে। তাহলে দেখ, এই ছবিটা খুব ভালো করে মনে আঁকে রাখবে। এনভায়রনমেন্ট, সিএনএস, হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ বের করছে, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, অ্যান্টিরিয়র পিটুইটারি, এফএসএইচ, ওভারির থেকে ইস্ট্রোজেন, ইউটেরাস অ্যান্ড মেনসেস। এটা নতুন কিছু বললাম কি আমি? তোরা এইভাবে চিন্তাটা করিস না, তাই না? এই চিন্তার জন্যই ক্লিনিক্যাল ক্লাস, ওভুলেশন ক্লাস। আচ্ছা, এইটা থাকলেই হবে না। তুই দেখেছিস টার্নার সিনড্রোম বলে আছে, তার সবই আছে, মানে সব কোথাও একটা গন্ডগোল আছে, কিন্তু তার ক্যারিওটাইপিক গন্ডগোল আছে, তার নর্মাল ক্যারিওটাইপিং লাগতে হবে। দেখ, এই পড়তে দেখ, থাইরয়েড, এই যে হরমোনগুলোকে কন্ট্রোল করে থাইরয়েড অ্যান্ড প্রোল্যাক্টিন। মানে থাইরয়েড যদি অ্যাবনর্মালিটি হয়, হাইপোথাইরয়েডিজম, মাসিক পিরিয়ডে গন্ডগোল হতে পারে। প্রোল্যাক্টিন যদি হাইপারপ্রোল্যাক্টিন পিরিয়ডে গন্ডগোল হতে পারে সেটা। আর অ্যাড্রেনাল গ্ল্যান্ড হরমোন তৈরি করে, হরমোন। আর হচ্ছে নিউট্রিশন, যদি খুব মোটা হয় দেখবি তাদের অনেক সময় খুব মোটা যারা, তাদের অ্যামেনোরিয়া হয়, অ্যালুমিনোরিয়া। আর খুব রোগ হয়, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, না খেয়ে বডি বিল্ড করছে, দেখবি পিরিয়ড পিছিয়ে গেল, বডি বিল্ড করছে, অ্যানোরেক্সিয়া না, বা সাইকোলজিক্যাল মানে কন্ডিশন হতে পারে। আর হচ্ছে নর্মাল মেটাবলিজম হতে হবে, নর্মাল মেটাবলিজম। তাহলে এই ছবিটাকে মনে রাখবি, বইয়ে আছে দেখবি, এই ছবিটা লাগবি। যদি মেনস্ট্রুয়েশনের ফিজিওলজি বলে এই ছবিটা এঁকে দিলেই তোর একবার কি সুন্দর, মানে এটা কিচ্ছু নেই, আমি ডিটেলসে যাচ্ছি না। এটাকে কম্পার্টমেন্ট 1, মানে কম্পার্টমেন্ট 1 নিচে, কম্পার্টমেন্ট 2 ওভারি, কম্পার্টমেন্ট 3 অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট, এই 4টে কম্পার্টমেন্ট নর্মাল থাকে। ক্লিয়ার সবার তো? ক্লিয়ার?
আচ্ছা, এবারে নেক্সট একটু ডিটেলসে যাই। এটা তো মানে গ্রস বললাম, একটু ডিটেলসে তুই যদি যাস দেখতে পাবি যে ফিডব্যাক এটা কি, এটা হচ্ছে পিটিটারি, দিস ইজ দ্য গোনাডোট্রপিক, দিস ইজ দ্য ওভারি। হ্যাঁ, আলটিমেটলি এটা হচ্ছে ইউটারাস। এই পজিটিভ অ্যান্ড নেট ফিডব্যাক লুপস সিন উইথ দ্য হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস। Pulsatile release of the gonadotropic releasing hormone leads to release of the FSH, LH. Release of the FSH and LH from the hypothalamus থেকে এখানে আসছে FSH and LH. And that the effects of the LH FSH result in follicular maturation, ovulation, production of the sex steroid hormone, estrogen, progesterone, estrogen. FSH LH করছে। এবার FSH LH যে করছে এই যে ওভারিতে কিন্তু এই যে পজিটিভ নেগেটিভ ফিডব্যাক, এদের মধ্যে মাস্টার হরমোন কিন্তু ইস্ট্রোজেন। দেখবি ইস্ট্রোজেনের ফিডব্যাক আছে, ইস্ট্রোজেনের ফিডব্যাক কখন নেগেটিভ দেবে পজিটিভ দেবে, এই ফিডব্যাকে বলে দেবে তুমি এই হরমোনটা সিক্রেট করো অ্যান্টিপিউটিকে, মেনলি ইস্ট্রোজেন। আরও ইনহিবিন আছে, আর কখনো বলে দেবে না তুমি এখন এটাকে হরমোনটা বাড়াও, এই মানে পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক, সেটা হচ্ছে ইস্ট্রোজেন। তারপরে হচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কজেস এন্ডোমেট্রিয়াল চেঞ্জ। এই যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন থাকার জন্য এন্ডোমেট্রিয়ামটা চেঞ্জ হয়। এন্ডোমেট্রিয়াম কি হয়, ইস্ট্রোজেন পলিফারেশন করে। তোমরা জানো সিম্পল তিনটে ফেজ বলো, মেনস্ট্রুয়েশন ফেজ ফ্রম ফিজিওলজিক্যাল নলেজ। বল, তুই বল, তোর নাম কি? হ্যাঁ, তো দেখে মনে হচ্ছে পড়াশুনো করিস, যোগাযোগ রাখবি। বল, আরে মেনস্ট্রুয়েশন ফেজ আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বস, ও খানিকটা ঠিক বলেছে। আর কারো কিছু বলার আছে? আর কারো কিছু কি বলার আছে? এই বল না। হ্যাঁ, আলোচনা করি, বল, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই দেখ, ও এসেছে, তুই কারেক্ট। আমি বলছি তুই কোথায় গন্ডগোলটা করেছিস। ব্রিডিং ফেজ, পলিফারেটিভ ফেজ, লুটিয়াল কি বলো ওটাকে? সিক্রেটারি ফেজ। বল, কি নাম তোর? হ্যাঁ, কি নাম? সিক্রেটারি ফেজ। তার মানে দেখ, তোরা খানিকটা জানিস, সবই জানিস, গুলিয়ে ফেলেছিস কোথায়? ওভারির একটা সাইকেল আছে আর এন্ডোমেট্রিয়ামের একটা সাইকেল আছে। ও যেটা বলেছে কারেক্ট বলেছে। ও কথা আমি চেয়েছি যে মেনস্ট্রুয়েশনের ফেজগুলো, ও ওভারির সাইকেলটা বলেছে, ফলিকুলার ফেজ অ্যান্ড ওভুলেশন অ্যান্ড লুটিয়াল ফেজ, এটা ওভারি। আর মেনস্ট্রুয়েশনে কি, ও ঠিক বলেছে যে একবার মেনস্ট্রুয়েশন হচ্ছে, আবার পলিফারেশন হচ্ছে, তারপর হচ্ছে সিক্রেটারি ফেজ হচ্ছে। এই যে চেঞ্জগুলো মেনস্ট্রুয়েশনে, কিন্তু করছে কি, হচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন। মানে ফার্স্ট হাফে মেনলি ইস্ট্রোজেন আর সেকেন্ড হাফে মেনলি প্রোজেস্টেরন। ফার্স্ট হাফে মেনলি ইস্ট্রোজেন, সেকেন্ড হাফে মেনলি প্রোজেস্টেরন। একটু কথা বলছি ছোট করে, আমি গল্প করেই পড়ে, তাহলে তোর মনে থাকবে। এই যে মেনস্ট্রুয়েশন ফেজে যখন মানে ইস্ট্রোজেনটা তৈরি হয়, ইস্ট্রোজেন পলিফারেট করে। এবং ইস্ট্রোজেন পলিফারেট করার পরে কি করে, ও প্রোজেস্টেরনের রিসেপ্টর তৈরি করে। পলিফারেশন করলেই তো হবে না, মেন কাজটা কি, যে সাইকেলে যে ফেজটা এন্ডোমেট্রিয়ামটা আছে, সেটাকে এন্ডোমেট্রিয়াম বেড তৈরি করা। প্রত্যেকটা বেড তৈরি করে প্রত্যেকটা সাইকেলে, যাতে ফার্টিলাইজড ওসাইটটা এসে এখন ইমপ্লান্ট হতে পারে। তাহলে এই যে খাওয়া দাওয়ার, হ্যাঁ, তার যে নিউট্রিশন করা, পলিফারেশন করা শুরু করলে ইস্ট্রোজেন, কিন্তু ফাইনালি সিক্রেশন, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়ালি নিউট্রিশন অফ দ্য ওসাইট বা ফার্টিলাইজড ওসাইট, ইমপ্লান্টেশন হবে, সেটা করে প্রোজেস্টেরন। এর মধ্যে খুব মজার ব্যাপারটা আছে, মানে আমি সিম্পল করে বলছি। ইস্ট্রোজেন তৈরি করে কি, ইস্ট্রোজেন পলিফারেশন করলো, প্লাস প্রোজেস্টেরনের রিসেপ্টর, প্রোজেস্টেরন যেন ঘর বাড়িয়ে রাখলো, রিসেপ্টর মানে ধর ঘর বাড়িয়ে রাখলো। এবার ওভুলেশন না হলে তো প্রোজেস্টেরন তৈরি হবে না। প্রোজেস্টেরন এসে করলো কি, ও ইস্ট্রোজেনকে হটিয়ে দিল, দিয়ে ওই এগুলো ওই যে রিসেপ্টর ওগুলোর কাজ করলো, করে সেক্রেটারি ফেজ করলো। মানে ইস্ট্রোজেন ইজ এ গুড ফ্রেন্ড অফ প্রোজেস্টেরন ইজ দ্য ব্যাড ফ্রেন্ড অফ। তুই শান্তিনিকেতন মেডিকেল কলেজে এলি, তুই তোর বন্ধুকে অনেক কিছু হেল্প করলি, করলি, তুই জানিস যে তুই খুব মেরিটোরিয়াস ছেলে, তোর কাছে অনেক কিছু নিল, তারপরে এইবারে তোর কাছে নিয়ে সে তোকে মোটামুটি আউট করে দিয়ে সে নিজে হয়ে গেল।
এই যে প্রোজেস্টেরন হচ্ছে যে এনিমি, প্রোজেস্টেরন ইজ দ্য এনিমি অফ দ্য ইস্ট্রোজেন, দেখি সে কিন্তু প্রডিউস করে গেল, আর ইস্ট্রোজেন হচ্ছে ফ্রেন্ড অফ দ্য প্রোজেস্টেরন। ক্লিয়ার তো? এটা হচ্ছে যে গ্রস, অনেক কিছু এর ভেতরে আছে, তাহলে এটা বোঝা গেল। আর একটা আছে যে ইনহিবিশন আর আদার হরমোনগুলো ইনহিবিশন দেয়, যা আছে। এবার হচ্ছে ওভারি হ্যাজ টু ফাংশনস, আমি বলেছি কি ফাংশন বল, পেছনে বল, বলে দিয়েছি, বল তুই বল, নীল নীল শার্ট তুই, হ্যাঁ হ্যাঁ, আরে তুই সুযোগ পাচ্ছিস, তুই বলে দিবি তো, তুই কে জিজ্ঞেস করছিস না, হ্যাঁ বল। পড়াশোনা উসাইড, সেকেন্ডারি প্রাইমারি কি আছে, উসাইড আর হ্যাঁ হরমোনস, তাহলে এই তো দুটো হয়ে গেল, মনে থাকবে, বস। হ্যাঁ, হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই যে এটা দেখা যাচ্ছে। এই যে ওভারিটার কি কি স্ট্রাকচার আছে পড়েছিস ফিজিওলজিতে, বাইরে কি আছে, কটেক্স আছে, মেডালা আছে, আর কি আছে, আর কি আছে, জার্ম সেলস আছে, আর কিছু, আর কিছু, আর কি কানেক্টিভ টিস্যু আছে, তাই না? তাহলে এই যে জার্ম সেলেরই আসল ফাংশন, মানে ভেতরে থাকে জার্ম সেলগুলোই ম্যাচুরেশন হয়। ফিমোল ডাক্টারটেজ, এই ছবিটাকে তোমরা একবারে এখন থেকে আঁকবে, আমি পরের দিনে যারা ক্লাসে যাবে, এসজিডি ক্লাসে বা ওবিডি ক্লাসে, আমি দেখাতে বলবো যে আমি ক্লাসটা নিচ্ছি, এই ছবিটা আঁকবে। এই ছবিটা ভীষণ ভীষণ ইউটিউবফুল, ভীষণ, দেখো জিনিসটা, দেখো কি সুন্দর। এই যে ফিজিওলজি, একটা কথা এতক্ষণ ধরে বললাম তো, দেখ তিনটে জিনিস আছে, হরমোন চেঞ্জ আছে, ওভারিয়ান সাইকেল আছে, ওভুলেটরি সাইকেল আছে, মানে ওভারিয়ান সাইকেল, আর একটা হচ্ছে যে এন্ডোমেট্রিয়াল সাইকেল। ওভারিয়ান সাইকেল মানে ওভুলেটরি, যেখানে ওভুলেশন হচ্ছে, অনেক সময় ওভুলেশন ছাড়া হয়, আর হচ্ছে এন্ডোমেট্রিয়াল। হ্যাঁ, কে বলেছিল, খুব সুন্দর করে বললি এটা, এই যে তুই বললি না, এটা কে বললি, এই যে মেনস্ট্রুয়েশন, কে বললি, তুই বললি তো, কি নাম? হ্যাঁ, দেখ এই যে ও বলেছে মেনস্ট্রুয়েশন ফেজ, তারপর পলিফেরাটিভ ফেজ, তারপর দেখছিস কিরকম, মানে ওই যে পলিফারেশন হয়ে সিক্রেশন হয়ে এন্ডোমেট্রিয়াল বেড তৈরি করছে। আর উপরেরটা কি, উপরেরটা এটা হচ্ছে ওভুলেটরি ফেজ। ওভুলেটরি ফেজে যে ছোট্ট থেকে প্রাইমোডিয়াল ফলিকেল থেকে একবারে টার্সারি ফলিকেল তৈরি হচ্ছে, টার্সিয়ারি, তারপরে এই টার্সিয়ারি ফলিকেল সেকেন্ডারি ওসাইড বেরোচ্ছে, হওয়ার পরে যখন ওটা বেরিয়ে গেল, ওটা কি হলো, ওটা কি হলো, যে ফলিকেলটা রয়ে গেল তো, ওসাইডটা তো বেরিয়ে গেছে, সেটা কি হবে, হ্যাঁ কর্পাস লুটিয়াম হবে। সিম্পল ফিজিওলজি, যে কর্পাস লুটিয়াম হবে। কর্পাস লুটিয়ামের কাজ কি, আবার হরমোন তৈরি করা, হরমোন তৈরি করা। সেই হরমোনটা কি কার উপরে কাজ করবে, সেই এন্ডোমেট্রিয়ামের, সিক্রেটারি এন্ডোমেট্রিয়ামে, যেখানে ইমপ্লান্টেশন হবে, হরমোন তৈরি করা। আর যদি না হয়, যদি ফার্টিলাইজ যদি না হয়, ফার্টিলাইজ যদি না হয়, ইমপ্লান্টেশন না হয়, তাহলে কি হবে, তাহলে তাহলে আবার সেই আগের সাইকেলে ফিরে যাবে, তাই না? কর্পাস লুটিয়াল রিগ্রেশন হয়ে যাবে, অলবিকেন্স হয়ে যাবে, গিয়ে আবার গোনাডোট্রফিন বাড়বে, আগের সাইকেল থেকেই শুরু হবে, গোনাডোট্রফিন আবার পরের সাইকেল শুরু করে দেবে। এই যে এর মধ্যে যেটা হবে সেটা হচ্ছে তোর পিরিয়ডটা হয়ে যাবে, মেনস্ট্রুয়েশন হয়ে যাবে। এই পিরিয়ডটাকে ওই জন্য বলা হয় যে ক্রাই অফ দ্য হিউম্যান ইউটেরাস, বুঝলি তো? যে পিরিয়ডটা হচ্ছে, মানে কেউ তো বসেছিল যে ফার্টিলাইজড ওভামটা আসবে, ফার্টিলাইজড ওসাইডটা আসবে, হ্যাঁ, তা যখনই আসলো, একটা বলে, অনেকে নাটক করে বলে আর কি, যে ক্রাই অফ দ্য ইউটেরাস রেডি করে রাখলো, এলো না, মানে বাড়ি টাড়ি তৈরি করে রাখলো, যেটাতে ক্রাইডটা দিল। তাহলে এই যে ফেজটা, যে উসাইডের যে ফেজটা, উসাইডের ফেজটা এখানটা কি হলো, টাইমটা আমাকে দেখতে হবে। এই যে উসাইডের, হ্যাঁ, এইটা হচ্ছে ওভুলেটরি সাইকেল। তাহলে ওভুলেটরি সাইকেলে প্রথমে কি হচ্ছে, ফার্স্ট হচ্ছে ওইখানে হচ্ছে ওটা হচ্ছে যে ফলিকুলার ফেজ, মানে ফলিকেল তৈরি হচ্ছে, তারপরে হচ্ছে ওভুলেশন, তারপর হচ্ছে লুটিয়াল ফেজ। তাহলে এটা মাস্ট বি ক্লিয়ার যে ওভুলেশন সাইকেল মানে একটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে ফলিকুলার ফেজ, তারপরে হচ্ছে ওভুলেশন, নেক্সট হচ্ছে পেছনে একজন যে কেউ বল, তুই বল, সেকেন্ড বেঞ্চ ব্ল্যাকের আগে তুই বল, ফোর্থ বেঞ্চ তুই বল, হ্যাঁ বল, ওভুলেটরি সাইকেলটা কি জিনিস? এই ওকে ইয়ে দে তো, মাইক দে তো, মাইক দে, হ্যাঁ দে না, মাইক দে না, কি আছে, দে না,
দে বল বল না, তুই বলতে শুরু কর না, শুনতে পাবো আমরা, বল। হ্যাঁ, ফলিকুলার ফেজ, গুড। তারপর ওভুলেশন, ওভুলেশন ফেজ বলতে হবে না। তারপর তাহলে ক্লিয়ার। তাহলে মেনস্ট্রুয়েশনের যে ফেজ, ওভুলেশনের যে, এগুলোকে বস বস মা বস বস, এগুলোকে কে কন্ট্রোল করছে? হরমোন। কে হরমোন কন্ট্রোল করছে? দুটো হরমোন, দুটো গ্ল্যান্ডের হরমোন। একটা হচ্ছে পিটুইটারি হরমোন, আবার পিটুইটারিকে কি করছে? পিটুইটারিকে কে করছে? হ্যাঁ, হাইপোথ্যালামাস। আর এই যে ইয়েটা চেঞ্জ হচ্ছে, মেনস্ট্রুয়েশনটা যে ফেজগুলো চেঞ্জ হচ্ছে, সেটা কে করছে? দ্যাট হরমোন কামিং ফ্রম ওভারি, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন। আর ওভুলেশনটা যেটা করাচ্ছে সেটা হচ্ছে এফএসএইচ জেল দিচ্ছে। আবার এফএসএইচ কে কন্ট্রোল করছে কে? ইস্ট্রোজেন, মানে স্টেরয়েড হরমোনগুলো, ইস্ট্রোজেন, ইনিভিন, টু সাম এক্সটেন্ট প্রোজেস্টেরন। ক্লিয়ার তো? দেখ, এই যে লেভেলগুলো তোদের জানতে হবে। এখানে দেখ, আমি আসছি পরপর, এই যে আসছি, দেখ এই হরমোনের দেখ ডিফারেন্ট লেভেল আছে, ডিফারেন্ট লেভেল আছে। মানে ফার্স্টে প্রথম তুই ধর ইস্ট্রোজেনটা, প্রথম হচ্ছে ইস্ট্রোজেনটা। ইস্ট্রোজেনটা এই যে ফলিকল থেকে ইস্ট্রোজেন তৈরি হলো, ইস্ট্রোজেনটা তৈরি হওয়ার পর এই যে ইস্ট্রোজেনটা, ইস্ট্রোজেন তৈরি হলো, এই ইস্ট্রোজেনের একটা পিক হবে, পিক হয়ে এখানে ওভুলেশন হলো, দিয়ে আবার সেকেন্ড পিক হবে। সেকেন্ড কি হবে? প্রোজেস্টেরন দেখ মেনলি ইন দ্য, প্রোজেস্টেরন ইজ মেনলি ইন দ্য ইন দ্য লুটিয়াল ফেজ। তাহলে ইস্ট্রোজেন বাড়ছে, সে ফলিকল, ইস্ট্রোজেন হচ্ছে মেনলি ডিসপোজ ফ্রম দ্য ফলিকুল ম্যাচুরেশন। ফলিকুল এগুলো ইন্ডিভিজুয়াল দেখবি দূর থেকে দেখা যাচ্ছে না, তবে ইস্ট্রোজেনে বাড়বে এরকম, বাড়ার পরে তারপর আবার একটা বাড়ার পরে ফলিকুল ম্যাচুরেশন হলো। ফলিকুল ম্যাচুরেশন হওয়ার পরে উসাইডটা যখন ওভুলেশন হয়ে গেল, তখন ইস্ট্রোজেনটাকে কে, ওভুলেশনটা কে করবে? এলএইচ সার্চ। দ্যাট ইজ ইম্পর্টেন্ট কোশ্চেন। হাই, এই যে স্ট্যাটিক লেভেল অফ দ্য ইস্ট্রোজেনের জন্য, একটা হাই লেভেল অফ দ্য ইস্ট্রোজেনের জন্য এলএইচ সার্চ হবে। এলএইচ সার্চ ইজ রেসপন্সিবল ফর দ্য মেন ওভুলেশন, এই এলএইচ সার্চ। তার মানে এলএইচ সার্চ হবে। ফলে এবার প্রোজেস্টেরনটা কি হবে? প্রোজেস্টেরনটা হচ্ছে যে আফটার ওভুলেশন কর্পাস লুটিয়াম থেকে মেনলি সিগন্যাল, বিফোর ওভুলেশন একটু লাগবে। হ্যাঁ, তাহলে আমি যদি ধরি চারটে হরমোনকে ধরছি, দুটো গ্ল্যান্ড ধরছি। একটা হচ্ছে তোর ওভারি, সেখান থেকে ইস্ট্রোজেনটা বেরোচ্ছে। হ্যাঁ, ইস্ট্রোজেনটা বেরোচ্ছে, ইস্ট্রোজেন বেরিয়ে মানে ফলিকুলার ম্যাচুরেশনের জন্য ইস্ট্রোজেন বেরোচ্ছে। ইস্ট্রোজেন করছে কি? পজিটিভ ফিডব্যাক দিচ্ছে এলএইচকে, মানে গোনাডোট্রপিনকে, এলএইচ সার্জ হচ্ছে, তারপর ওভুলেশন হচ্ছে। তারপরে এবারে মেনলি হচ্ছে প্রোজেস্টেরন বেরোচ্ছে, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। তাহলে এবার অ্যান্টিডিউপিটিটি হরমোনগুলো কি হচ্ছে? এই যে ফলিকুলটাতে তৈরি হচ্ছে, এটা কে তৈরি করছে? এফএসএইচ, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, তার নামই আছে ফলিকুলার স্টিমুলেটিং। এই যে ফলিকুলটা ম্যাচুরেশনে এফএসএইচ এরকমভাবে তৈরি হচ্ছে। এটা মেকানিজমটা এটা সিম্পলভাবে জানো, একটু কমপ্লিকেটেড আছে অনেক কিছু, আরও যখন বড় হবে জানতে পারবে যে আরও মানে, কিন্তু সিম্পলভাবে জানো। এফএসএইচ ইজ রেসপন্সিবল ফর দ্য ফলিকুলার ম্যাচুরেশন অ্যান্ড there will be LH surge due to the high level of the estrogen, LH surge, and that will cause the ovulation. After ovulation there will be the corpus luteum formation and synthesis of the progesterone. তাহলে এই যে চারটে দাগ আছে, এই চারটে গ্রাফকে তোমাকে মনে রাখতে হবে। এটা প্রত্যেকটা ইম্পর্টেন্ট তোমার এমসিকিউর জন্য। হ্যাঁ, এটা পিটুইটারি হরমোন এফএসএইচ, এলএইচ, ওভারিয়ান হরমোন ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। ক্লিয়ার? পিটুইটারি হরমোন ইস্ট্রোজেন খুব সিম্পল হয় লেখা আছে যে পিটুইটারি হরমোন আর ওভারিয়ান। এই ছবিটা একবারে এঁকে রাখবে। হ্যাঁ, বইয়ে আছে দেখবে, ফিজিওলজি ওভুলেশন চ্যাপ্টারে পড়বে, এই ছবিটাকে ভালো করে আঁকবে। এই ছবিটা আমি ধরবো প্রত্যেককে মাঝে মধ্যে ইন্ডিভিজুয়ালি ক্লাসে, ইন্টারেক্টিভ ক্লাসে ধরবো যে ফিজিওলজি ওভুলেশনের ছবিটা আঁক, মেনস্ট্রুয়েশন। হ্যাঁ, এই যে দেখো মেনস্ট্রুয়েশন, তারপরে হচ্ছে যে ওভুলেশন মানে ফলিকুলার ফেজ, কর্পাস লুটিয়ান ফেজ, ওভুলেশন অ্যান্ড ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এফএসএইচ অ্যান্ড এলএইচ, চারটে হরমোনের গ্রাফ। হ্যাঁ, চারটে হরমোনের এই গ্রাফ, এইটা তোমাদের মুখস্থ রাখতে হবে ভালো করে। ওভারিয়ান সাইকেলে কি হচ্ছে? তাহলে এইবারে আমরা এতক্ষণ এলো কি? ফলিকুলার ফেজ, ওভুলেশন, হ্যাঁ, লুটিয়াল ফেজ। তারপরে এই যে এইটাই দেখানো হচ্ছে
হ্যাঁ, তারপর হচ্ছে এন্ডোমেট্রিয়াল সাইকেল। মেনস্ট্রুয়েশনের যে এন্ডোমেট্রিয়ামে কি চেঞ্জ হচ্ছে? মেনস্ট্রুয়েশন, পলিফারেশন, সিক্রেটরি। গুলিয়ে ফেলবে না। এটা হচ্ছে যে কমন মিস্টেক স্টুডেন্টদের, যখনই জিজ্ঞেস করলাম বলতো মেনস্ট্রুয়েশনে ফেজ কি, সে বলতে ও যেমন করলো তো জানে সাবজেক্টটা, কিন্তু এই যে অ্যান্সারটা যে দিতে হবে, আমি যখন মেনস্ট্রুয়েশনের এন্ডোমেট্রিয়াল সাইকেলটা, যেটা এন্ডোমেট্রিয়াল সাইকেলটাই তোমাকে বলতে হবে। হ্যাঁ, তোমাকে যদি ওভুলেটরি সাইকেল বলে, তুমি সেখানে ওভুলেটরি সাইকেলে প্রলিফারেটিভ বলবে না বা সিক্রেটরি বলবে না। হ্যাঁ, ডেফিনেটলি দ্য ফলিকুলার ফেজ corresponds with the proliferative phase and luteal phase corresponds with the luteal secretory phase। তার মানে দুটো সাইকেল কিন্তু আলাদা। এই তো জিনিস যে তোমার ফিজিওলজি মেনস্ট্রুয়েশনে এন্ডোমেট্রিয়াম কি হচ্ছে, ওভারির কি চেঞ্জ হচ্ছে, আর 4টে হরমোন কি হচ্ছে। এটা মনে রাখলেই আজকেই তোমরা যে ভালো পড়াশুনো করো, যারা করবে দেখবে হোল লাইফ মনে থাকবে। এই যে হ্যাঁ, ভালো বই থেকে পড়ে নেবে, দেখবে সুন্দরভাবে লেখা আছে। আচ্ছা, হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান ইউটেরাইন অ্যাক্সিস, এতক্ষণে বলছিলাম। হাইপোথ্যালামো arcuate nucleus of the hypothalamus secrete GnRH in pulsatile fashion into portal circulation to control FSH and LH secretion from anterior pituitary. And interplay among the gonadotropins and ovarian steroid aided by ovarian autocrine paracrine regulation results ovarian phases or endometrial phases. ক্লিয়ার তো? এটা ক্লিয়ার। তারপরে হচ্ছে যে এই যে ছবিটা আবার বারবার দেখাচ্ছে, সিলেকশন অফ দ্য ডমিনেন্ট ফলিকল। এটা খুব ইম্পর্টেন্ট। নর্মালি ওভুলেশনে প্রতি সাইকেলে কি বললাম, কটা ওভুলি সিলেকশন হয়? উসাই একটা সিলেকশন, কখনো কখনো মাল্টিপল সিলেকশন হয়। মানে এই মাল্টিপল সিলেকশন আরও বেশি হয় কখন? তুমি যদি ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দাও, তুমি তার করতে চাইছো একটা, তার হয়ে গেল 3টে 4টে ওভুলেশনে গেল। তখন এই জন্য যে বলে ইনফার্টিলিটি ট্রিটমেন্টটা না, দেখবি টুইন প্রেগনেন্সি, ট্রিপলেট প্রেগনেন্সি খুব বেড়ে যাচ্ছে ইনফার্টিলিটি চিকিৎসা করতে। তার আমাকে কনসাস থাকতে হবে, কারণ টুইন প্রেগনেন্সি, ট্রিপলেট প্রেগনেন্সি, কোয়াড্রুপ্লেট প্রেগনেন্সি, সেগুলো প্রগনোসিস খারাপ হয়, কারণ প্রেগনেন্সিতে অনেক কমপ্লিকেশনস হয়, বাচ্চাগুলো ছোট হয়, অনেক কিছু কমপ্লিকেশন আছে। মাল্টিপল প্রেগনেন্সিতে ওদের চ্যাপ্টার একটা। হ্যাঁ, এইবারে একটা মাত্র হবে, কিন্তু কোর্স অফ দ্য ফলিকল, দেখ এই যে ফলিকলগুলো, এই যে কোর্স অফ দ্য ফলিকল আর রিক্রুটেড ফর এ স্প্যান অফ টাইম। এই ফলিং FSH level of the FSH result threat to the growing follicle. কারণ কি হবে, only one follicle will contain the maximum FSH receptor will be escaped and group called the dominant follicle. ওখানে এমনি নর্মাল ফিজিওলজিতেও অনেকগুলো ফলিকল গ্রো করে, নর্মাল ফিজিওলজিতেও অনেকগুলো ফলিকল গ্রো করে একসাথে, এবং সেই ফলিকলগুলো কিন্তু ঠিক আগের সাইডে নয়, আগের সাইকেলে নয়। এই যে ফলিকল যে গ্রো করছে এইখানে, হ্যাঁ, এইটা শুধু আগের সাইকেলে নয়, এটা অন্তত আরো বেশি দিন ধরে অনেক আগের থেকে গ্রো করছে। প্রথমে গোনাডোট্রপিন হরমোনের স্টিমুলেশনে থাকে না, গোনাডোট্রপিন হরমোনের স্টিমুলেশন এই কন্ট্রোলে থাকে না, ইন্ডিপেন্ডেন্ট থাকে। তারপর ঠিক আগের সাইকেলে ও কন্ট্রোলে আসে, এবং ওই সাইকেলে পার্টিকুলারলি এফএসএইচ এর এমন একটা ইন্টারপ্লে করে যাতে একটা মাত্র ফলিকল ডমিনেট হয়। ইট ইজ এ কোশ্চেন যে এফএসএইচটা হঠাৎ তো মানে কেন একটাও ডমিনেন্ট ফলিকল হচ্ছে, এবং একটা ডমিনেন্ট ফলিকল হলেও কিন্তু ম্যাক্সিমাম ইস্ট্রোজেন লিবারেট করবে, কারণ এফএসএইচ এর কাজ হলো একটু পার্সিয়ালিটি করে, একটু বায়াস। একটা ফলিকেলকে খুব ভালোবাসে এফএসএইচ, যে একটা ফলিকেলের উপরে প্রচুর রিসেপ্টর তৈরি করে দেয়, আর বাকি কাউকে দেয় না, ওই ফলিকলগুলো অ্যাট্রাক্টিভ হয়ে যায়। তার জন্য কি ওই ফলিকলটা এত গ্রো করে নেবেন ফেলে ও ম্যাক্সিমাম ইস্ট্রোজেন সিক্রেট করে। এটা একটু এটা সিলেকশন অফ দ্য ডমিনেন্ট ফলিকল, ইনক্রিজ ইন দ্য ইস্ট্রোজেন ফার্দার ডিক্রিজেস প্রজেক্ট। এটা একটু কমপ্লেক্স ব্যাপার, এটা পড়বি, এটা এক্সপ্লেনেশন দিলাম। বাইফেজিক রেসপন্স, বাইফেজিক রেসপন্স কি? এই যে নেগেটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাকের একটু বাইফেজিক রেসপন্স আছে, একটু জানতে হবে। জিনিসটা হচ্ছে আর্লি ফলিকুলার ফেজ লো এস্ট্রোজেন লেভেল হ্যাজ নেগেটিভ ফিডব্যাক টু এলএইচ কে নেগেটিভ ফিডব্যাক দেবে লো এস্ট্রোজেন, কিন্তু এফএসএইচ কে পজিটিভ দেবে। ভেরি হাই এস্ট্রোজেন লেভেল আর লেট ফলিকুলার গিভ দ্য পজিটিভ ফিডব্যাক টু এলএইচ সিক্রেশন। এলএইচ সিক্রেশন, কারণ আমি বললাম যখনই হাই এস্ট্রোজেন হবে, কম এস্ট্রোজেনে ও এলএইচ কে কোনো ফিডব্যাক দিচ্ছে না, মানে পজিটিভ ফিডব্যাক দিচ্ছে না, নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে। আর যখন হাই হবে তখনই এলএইচ সার্জ হবে। এটা হচ্ছে বেসিক কথা, এটা হচ্ছে বেসিক কথা, তখনই এলএইচ সার্জ হবে। আর এইখানে তোমাদের এমসিকিউর কোশ্চেন আসবে, দেয়ার ইজ সেকেন্ডারি রাইজ অফ দ্য বেজাল লেভেল অফ দ্য এফএসএইচ কত, তাহলে এফএসএইচ লেভেলের যে বেজাল লেভেলটা সেটা তো খুব কম থাকবে। এইটা তোমার এমসিকিউর কোশ্চেন, 5 to 10 ইন্টারন্যাশনাল পার মিলিলিটার। তারপরে হচ্ছে নর্মাল লেভেল অফ দ্য স্ট্যাডাল, প্রথমে কম থাকছে, তারপর বেড়ে যাচ্ছে, হ্যাঁ,
বেড়ে যাচ্ছে, সেই এলএইচ পিক করাবে। নর্মাল হচ্ছে 30-200 পিকোগ্রাম, মনে রাখবে স্ট্রাডাল ফর পিকোগ্রাম আর প্রোজেস্টেরন হচ্ছে ন্যানোগ্রাম। হ্যাঁ, ইউনিটগুলো মনে রাখবে। ইস্ট্রোজেন ফর পিকোগ্রাম, আর মানে ইস্ট্রোজেন পি এর প্রোজেস্টেরন তো করসপন্ড টু তো পি, তো ওটা নয়, পিকোগ্রাম হচ্ছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হচ্ছে ন্যানোগ্রাম, মানে যাতে ভুলে না যাও বলছি। এই যে ফলিকুলার ফেজে আর ওভুলেশন ফেজে, ঠিক ওভুলেশনে যেখানে এলএইচ সার্জ হবে সেখানে অনেক বেশি ইস্ট্রোজেন। এগুলো এমসিকিউর কোশ্চেন সব। এগুলো যারা ভালো বলবে মিড সাইকেল এলএইচ সার্জ বললাম যে হোয়েন দ্য ইস্ট্রোজেন লেভেল ইজ সাস্টেন এট হায়ার লেভেল, হ্যাঁ, এবং ফর মোর দ্যান 48 আওয়ার এলএইচ সার্জ অকার। ইস্ট্রোজেনটা অনেকক্ষণ ধরে আছে, তারপরে হচ্ছে এলএইচ সার্জ অকার, এলএইচ সার্জ হবে। এবার এলএইচ সার্জ হলেই তবেই ওভুলেশন হবে। অ্যাট দ্য সেম টাইম ইস্ট্রোজেন এফএস ইন্টারেকশন ইন্ডিউসেস ফরমেশন অফ দ্য রিসেপ্টর। এবার এলএইচের রিসেপ্টর তৈরি করবে, ওরা রিসেপ্টর তৈরি করলে এলএইচ সার্জটা বেশি হবে, ওটাই ওভুলেশন করবে। প্রোজেস্টেরন সিক্রেশন ইজ স্টার্টেড অলসো টু সাম এক্সটেন্ট। একটু প্রোজেস্টেরন যে ওভুলেশনের পরেও প্রোজেস্টেরন রিসেপ্টর তৈরি হয়, একটু প্রোজেস্টেরন তৈরি হয়, একবারে নীল নয়, কারণ প্রোজেস্টেরনও হেল্প করে ওভুলেশনের জন্য। তাহলে এই যে জিনিসটা দেখো, এইটা কি দেখাচ্ছি দেখো তো, এই যে এইটা বাড়ছে বেড়ে এই যে এই দেখাচ্ছি, যেটা দেখাচ্ছে এটা কি, এটা আর একটু বড় করে দেখালো তো না, এটা হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনটা হাই হচ্ছে যখন কে বাড়বে, এলএইচ বাড়বে। হ্যাঁ, এলএইচ বাড়বে, ইস্ট্রোজেনটা হাই যখন হবে তখন এলএইচ। আর এইটা কি, যে নীলটা ব্লু 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 ব্লু, এটা হচ্ছে প্রোজেস্টেরন। তাহলে ইস্ট্রোজেন হচ্ছে যে দুবার পিক হবে। হ্যাঁ, কারণ কর্পাস লুটিয়ামে ইস্ট্রোজেন তৈরি করবে, তো কর্পাস লুটিয়ামে তো ইস্ট্রোজেন তৈরি করবে, তার জন্য ওই লুটিয়াল ফেজে ইস্ট্রোজেনও বেশি হবে আর প্রোজেস্টেরনও বেশি হবে, দুটোই হবে। আর এফএসএইচ এলএইচে বললাম এলএইচ সার্জ হবে, কম থাকবে, এলএইচটা বাড়বে, আর পরে যখন ওভুলেশন হয়ে যাবে তখন এলএইচটা কমে যাবে। এবার যখনই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কমে গেল তখন আবার এফএসএইচ এলএইচ বাড়বে, পরের সাইকেলের জন্য তৈরি হবে। ক্লিয়ার তো ব্যাপারটা? হ্যাঁ, একটু পড়ে আসলে ভালো হতো ফিজিওলজি ওভুলেশনটা, ওই জন্য আমি 4 দিন আগের থেকে নোটিশ দিয়েছি তো, যে ফিজিওলজি ওভুলেশনটা পড়ি, এইবার দেখবি তোরা ইন্টারেস্ট পেয়ে যাবি ফিজিওলজি ওভুলেশন। হ্যাঁ, তাহলে এলএইচ পিক কি করবে, সাস্টেন এলএইচ পিক। এই যে এলএইচ পিকটা হচ্ছে, এই এলএইচ পিকের জন্য সাস্টেন এলএইচ পিক, এটা হচ্ছে ওভুলেশন হবে। এবার ধর কারো, এটা কেন আমি পড়ছি আজকে, কারো ধর এলএইচ পিকটা হচ্ছে না, আমি দেখলাম ফলিকুলার ম্যাচুরেশন হচ্ছে কিন্তু ওভুলেশন হচ্ছে না, তখন আমি এক্সটার্নালি এলএইচ দিতে পারি, এক্সোজেন এলএইচ দিতে পারি, সেটাই করা হয়। এক্সটার্নালি এলএইচ দিতে পারি, যে কখন দেবো, যখনই দেবো ফলিকুলটা ভালো রকম ম্যাচুরেশন হয়েছে তখন আমি এলএইচ দিলাম। এবারে এলএইচ দেওয়ার কতক্ষণ পরে, এলএইচ দেওয়ার সাধারণত 24 থেকে 36টা ঘন্টা বাদে ওভুলেশনটা হবে এলএইচ যে নর্মালি। এবার তখন আমি যদি হাজব্যান্ড ওয়াইফকে বলি তোমরা এখন মিট করো, হ্যাঁ তোমরা মিট করো, ধর আজকে দুপুরবেলা তাকে আমি এলএইচ ইঞ্জেকশন দিলাম, দিলে তার 24 থেকে 36 ঘন্টা কখন হচ্ছে, এবার আর একটু লেটে দিলে আগামীকাল বিকেলে বা রাত্রে, তাহলে নাইটে সে যখন মিট করবে তখন তার ওভুলেশনটা হবে। কারণ এরও তো স্প্যান আছে, লাইফ স্প্যান আছে, উসাইডেরও লাইফ স্প্যান আছে, স্পার্মেরও লাইফ স্প্যান আছে, যাতে তারা ওভুলেশনও হলো আর স্পার্ম উসাইড দুটোই যেন সার্ভাইভ করতে। এটা হচ্ছে মেকানিজম। আর এই যে ফলিকল ম্যাচুরেশন যে হচ্ছে না, ধর ফলিকল ম্যাচুরেশন হচ্ছে না, তখন তুমি কতগুলো ড্রাগ আছে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ, যেমন ক্লোমিফেন সাইট্রেট পড়বে তোমরা ইনফার্টিলিটিতে, ক্লোমিফেন সাইট্রেট, লেট্রোজল অ্যান্ড ইভেন গোনাডোট্রপিন, যেখানে গোনাডোট্রপিন দিলে ফলিকল ম্যাচুরেশন হবে। তাহলে দিস ইজ দ্য নোয়িং অফ দ্য। আর ইয়েতে কি করা হয়, আর কন্ট্রাসেপশনে কি করা হয়, তুমি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দিলে এফএসএইচ এলএইচকে কমিয়ে দিলে কি হবে, এফএসএইচ কমিয়ে দিলে ওভুলেশন হবে না, কন্ট্রাসেপশন। তা তুমি জানলে যে হোয়াট ইজ কনসেপশনে কিভাবে হেল্প করছো, আবার কন্ট্রাসেপশনে কিভাবে হেল্প করছো। আর একটা ব্যাপার আছে, ধর সেকেন্ড ফেজে মানে এই লুটিয়াল ফেজে প্রোজেস্টেরন দরকার, ধর লুটিয়াল ফেজটা কর্পাস লুটিয়াম ভালো প্রোজেস্টেরন তৈরি করতে পারছে না, তখন তুই বাইরে প্রোজেস্টেরন দিতে পারিস ড্রাগ। ওই জন্য লুটিয়াল ফেজে আমরা প্রত্যেকটা সাইকেলে প্রোজেস্টেরন দিয়ে দিই, যে যাতে চান্স অফ কনসেপশনটা বেড়ে যায়। ক্লিয়ার তো সবার কাছে ক্লিয়ার তো? তাহলে ওভুলেশন অকার, এইটা দরকার, এই কোশ্চেন এমসিকিউ কোশ্চেন, ওভুলেশন অকার 10 to 12 hours of LH peak or after 24 to 36 hours of the onset of the mid cycle. একটা অনসেট আছে আর পিক আছে। এলএইচটা তো এরকম হচ্ছে, তাই না? এলএইচটা তো এরকম হচ্ছে, এই যে
অনসেটটা এটা আর সার্জটা এইটা। এই অনসেটটা হচ্ছে 24 থেকে 36 ঘন্টা, আর এইটা হচ্ছে 10 to 2। ক্লিয়ার তো? আচ্ছা, ফরমেশন অফ দ্য কর্পাস লুটিয়াম, এটা খুব সিম্পল। এরপরে following ovulation corpus luteum is formed from follicular cell and secrete progesterone essential for secretary change। যে বললাম progesterone এই সেকেন্ডারি চেঞ্জ করছে। তারপর ইস্ট্রোজেন ড্রপস ইন দ্য আর্লি লুটিয়াল ফেজ, প্রথমে কমে যাবে। কেন কমে যাচ্ছে যদি বলে, ইস্ট্রোজেন কেন কমে যাবে? কে ইস্ট্রোজেন তৈরি করছিল? গ্র্যানুলোসার সেলস। তাহলে উসাইডটা যখন ওভুলেশন হচ্ছে সে একা যাচ্ছে না, প্রচুর চারদিকে আমি দেখাবো গ্র্যানুলোসার সেল নিয়ে যাচ্ছে, তার জন্য কি ইস্ট্রোজেনটা কমে যাবে। তারপর আবার যখন কর্পাস লুটিয়ামটা তৈরি হলো, ইস্ট্রোজেনও বাড়বে। এই যে ইস্ট্রোজেনও বেড়েছে, এই যে ইস্ট্রোজেনও বেড়েছে, আবার প্রোজেস্টেরনও বেড়েছে। ইস্ট্রোজেনের সেকেন্ড পিক, প্রোজেস্টেরনের ম্যাক্সিমাম পিক। হ্যাঁ, ফার্স্ট পিক। প্রোজেস্টেরন খুব স্মুথ, এবারে এই হয়ে মেনলি এটা। আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম প্রোজেস্টেরন সিক্রেশনস ওকার মোর দেন 10-9 গ্রাম। এইটা মিনিমাম, মানে কত দরকার? ম্যাক্সিমামটা কবে হয়? এমসিকিউ কোশ্চেন। ডে 22, নর্মাল সাইকেল 28 দিন, ডে 22 কত হবে ওভুলেশনের জন্য? যদি ওভুলেশন হয় নর্মালি মোর দেন 10, কি বললাম, কোন ইউনিট, কি ইউনিট বললাম? ন্যানোগ্রাম। ওটা পিকোগ্রাম, এটা হচ্ছে ন্যানোগ্রাম, এটা 10। আর এখানে লেখা নেই, যেটা হচ্ছে যে মিনিমাম 3 to 4 ন্যানোগ্রাম যদি হয়, হ্যাঁ, তাহলে তোমাকে বুঝতে হবে, তাহলে ওভুলেশন হয়েছে। এবার তুমি ধরো ওভুলেশন হচ্ছে কি হচ্ছে না, বলো একটা সিঙ্গেল হরমোন টেস্ট বলো যে ওভুলেশন হচ্ছে কি হচ্ছে না। বলো কোন হরমোনটা দেখে বুঝতে হবে ওভুলেশন হচ্ছে কি হচ্ছে না, কবে করবে, কি করবে? বল। এলএইচ তো সার্জ হচ্ছে, সে তো এখন ওভুলেশন হয়নি। ওভুলেশন হয়ে গেল, ধর কোন হরমোনটা বাড়বে? তাহলে প্রোজেস্টেরন। কবে ম্যাক্সিমাম বাড়বে? ডে 20। তোকে যদি জিজ্ঞেস করে যে ওভুলেশন হচ্ছে কি হচ্ছে না, হ্যাঁ, সেটা জানার জন্য একটা হরমোন বলো, কখন করে বলো। তো ইনফার্টিলিটিতে ভুগছে, ইনফার্টিলিটি হচ্ছে, বাচ্চা আসছে না, ইনফার্টিলিটি, তখন বলতে হবে যে ডে 22-তে আমি প্রোজেস্টেরন দেখব। ডে 22-তে যদি প্রোজেস্টেরন দেখি যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট আছে, তার ডিটেক্স দা যেটা তার ওভুলেশন হয়েছে, নাহলে প্রোজেস্টেরন আসবে না। আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার, ধর তুই ডিএনসি করবি, এন্ডোমেট্রিয়াল বায়োপসি করবি, এন্ডোমেট্রিয়াল বায়োপসি। তোকে যদি বলা হয় যে ওভুলেশন হচ্ছে কি হচ্ছে না, কখন বায়োপসিটা করবে? এন্ডোমেট্রিয়াম ইউরেট করে। কোন এন্ডোমেট্রিয়াম দেখলে বোঝা যাবে যে ওভুলেশন হয়েছে? ওভুলেশন হলে কি চেঞ্জ হয় এন্ডোমেট্রিয়ামে? সিক্রেটারি হয়তো, ওই তো এতক্ষণ পড়লি তো। ওভুলেশন হলে এন্ডোমেট্রিয়ামে সিক্রেটারি চেঞ্জ হবে। তাহলে তুই দেখলি যে 22-23 দিনের মাথায় এন্ডোমেট্রিয়াম নিলি, দেখলি সিক্রেটারি চেঞ্জ হয়নি, পলিফারেটিভ হয়েছে, তার মানে কি ওভুলেশনটা হয়নি। তারপরে তোমাকে যদি এন্ডোমেট্রিয়াম বায়োপসি, ওরাল কোশ্চেন, যে তুমি এন্ডোমেট্রিয়াল বায়োপসি নেবে যে ওভুলেশন হওয়ার জন্য, দেখার জন্য, কবে নেবে, কখন নেবে, এবং কি পাবে বলতে হবে। 21-22 দিনে, 22-23 দিনের মাথায়, 21 থেকে 23 দিনের মাথায় এন্ডোমেট্রিয়ামটা নেবো। যদি এটা সিক্রেটারি, তাহলে বলছে যে ওভুলেশন হয়েছে। সিক্রেটারি যদি না হয়, বা হিস্টোলজি করে, কারণ হচ্ছে যে ওভুলেশন হয়নি। যদি পলিফারেটিভ। ক্লিয়ার তো? সবার ক্লিয়ার তো? এগুলো সব এমসিকিউর কোশ্চেন। বেজাল লেভেল অফ দ্য প্রোজেস্টেরন বলেছি, প্রোজেস্টেরন এমনি 10 হচ্ছে ভালো লেভেল, আর বেজাল লেভেল 0.6 to 9.1 মিলিগ্রাম। আচ্ছা, তারপরে লুটিওলাইসিস। তারপরে কি হবে? In absence of the implantation, luteolysis occur, result is fall of estrogen and progesterone level. Absence of the negative feedback enhances the pituitary gonadotropin secretion. Fall of estrogen and progesterone level causes shedding of the endometrium. সব বলে দিয়েছি। আচ্ছা, তাহলে এই হয়ে গেল, এটা বুঝে গেল। এবার ফাংশনস অফ দ্য এস্ট্রোজেন। ইস্ট্রোজেনের ফাংশনটা কি? ফিডব্যাক টু দ্য gonadotropin। তোদের শর্ট নোট দিয়ে দিল 5 নম্বরে। ফিডব্যাক অফ দ্য gonadotropin, হাই ইস্ট্রোজেন কজেস LH পিক, আর পলিফারেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম অ্যান্ড এক্সপ্রেশন অফ দ্য প্রোজেস্টেরন রিসেপ্টর। বললাম বন্ধুর কাজ করছে, রিসেপ্টর তৈরি করছে, পলিফারেটিভ পেজ কাটছে। প্রোজেস্টেরন কাজ করছে কি? সিক্রেটিভ ইন এন্ডোমেট্রিয়াম অ্যান্ড এন্ডোমেট্রিয়াল প্রিপারেশন অ্যান্ড ডিক্রিজেস এক্সট্রামেট্রিয়াল রিসেপ্টর। ক্লিয়ার তো? ইস্ট্রোজেনের ফাংশন কি, প্রোজেস্টেরনের ফাংশন কি? রিপ্রোডাক্টিভ ফিজিওলজি। ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন উইথড্রল কজেস মেনস্ট্রুয়েশন। নেক্সট পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোদের এরপরে কি ক্লাস আছে? হ্যাঁ, কিড়ি 15 মিনিট আমি নিয়ে নিচ্ছি, 10 মিনিট নিয়ে নেবো, কারণ উজেনেসিস ভেরি ইম্পর্টেন্ট। প্রথম যে কোশ্চেনটা করেছি অ্যান্সার পাবি। উজেনেসিস, এই দেখ, প্রাইমোর্ডিয়াল ফলিকল,
প্রাইমারি ফলিকল, এটা মনে রাখবি, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, টার্সিয়ারি অর অ্যান্ট্রাল ফলিকল, প্রি অপারেটরি আর গ্যাভিয়ান ফলিকল, ওভুলেটেড অ্যাজ দ্য সেকেন্ডারি উসাই। মানে এটা হচ্ছে প্রাইমোডিয়াল ফলিকল একবারে ইন্ট্রাউটেরাইন লাইফে থাকে, মানে উমেনের ইন্ট্রাউটেরাইন লাইফে প্রাইমারি ফলিকল তৈরি হয়। হ্যাঁ, তার মধ্যে প্রাইমারি উসাইড থাকে। তারপরে এই যে ম্যাচুরেটিং ফলিকল যখন রিপ্রোডাক্টিভ এজ, সেটা হচ্ছে সেকেন্ডারি ফলিকল, যে প্রতি সাইকেলে সেকেন্ডারি ফলিকল তৈরি হবে, মানে এটা হচ্ছে পিরিয়ড যখন স্টার্ট হবে। তারপরে টার্সিয়ার আর গ্যাফেল ফলিকল, তারপরে হচ্ছে ওভুলেশন হবে, তারপরে ওভুলেশন। The primordial follicle at the early embryonic life of the germ cell differentiates into oogonia and enter into the first neotic, the diploid stage, as primary oocyte. When development is arrested until puberty, arrest occurs in phase of meiosis 1. তার মানে তোর মায়ের তখন কোন স্টেজে অ্যারেস্টেড ছিল? oocyteটা এই স্টেজে, as a diploid stage, primary oocyte in the phase of meiosis 1, diploid stage. এই অ্যান্সারটা হবে এমসিকিউর অ্যান্সার। যে 1990-তে আমি কোথায় ছিলাম? হ্যাঁ, অ্যাজ এ প্রাইমারি উসাইড, তাই না? প্রাইমারি হাজব্যান্ডের এক্স আসবে ঠিক কথাই বাবার, কিন্তু রিপ্রোডিউস স্টেজে এইটা হচ্ছে অ্যান্সার, যে ওই অবস্থায় ছিল। এরপরে আরো মজার গল্প আছে। মজার গল্প মানে কি, তোরা নিশ্চয়ই জানিস, at the diploid stage primary oocyte is surrounded with single layer cell, number of reaches maximum at the fetus. এটা এমসিকিউর কোশ্চেন। এই যে ফিটাসের মধ্যে নাম্বার অফ ম্যাক্সিমাম উসাইট হচ্ছে 6 to 7 মিলিয়ন বাই 20 weeks of gestation। তাহলে এমসিকিউতে যদি জিজ্ঞেস করে ম্যাক্সিমাম উসাইট কত থাকে ইন্টারনাল লাইফে, মানে যে 20 weeks-এ কত নাম্বার, 6 to 7, এটা এমসিকিউর কোশ্চেন। প্যারালালি তোরা পরীক্ষাতেই পাবি, সেমেস্টারি কোশ্চেন পাবি এই কোশ্চেন। প্যারালালি ইলেকট্রিসিটি অফ দ্য উগুনিয়া অ্যাকর্স র্যাপিডলি, এবং এই যে হচ্ছে না, তারপরে উগুনিগুলো ম্যাক্সিমাম হওয়ার পরে সব অ্যাট্রেটিক হয়ে যায়। অত উসাইট কি হয়, অ্যাট্রেটিক হয়ে যায়। যখন জন্মাবে সেই শিশুটি, যখন মহিলা মানে ডটার যখন জন্মালো, নিউবর্ন বেবি, ফিমেল নিউবর্ন বেবি বেরোলো, তখন এই যে একক দশক শতক হাজার 3 লাখ উসাইট, এর সব এমসিকিউ করছে। 3 লাখ নিয়ে জন্মালো, এই 3 লাখ কি সব লাগে? কটা লাগবে রিপ্রোডাক্টিভ এজে কত লাগবে? রিপ্রোডাক্টিভ এজ যদি 12-13-তে রিপ্রোডাক্টিভ এজ শুরু হয়, 40-45 পর্যন্ত শুরু হলো, তার মানে কত? 30 বছর, তাই না? এই 30 বছরে 30কে প্রতি সাইকেল 1 মাস করে যোগ কর, 3 বারং 36, 400-এর মতো ফলিকেল লাগবে। তাহলে এত ফলিকেল আছে, প্রতি সাইকেলে ফলিকেল নষ্ট হয়ে যাচ্ছে, অ্যাট্রেটিক ফলিকেল। 400 ফলিকেল ফর ওভুলেশন। যদি বাচ্চা না হয়, আবার যদি বাচ্চা হয়ে যায় তখন ওভুলেশন হবে না, ল্যাকটেশন হলে ওভুলেশন হবে না, সব জমা থাকবে। হ্যাঁ, সব জমা থাকবে। নো নিউ উসাইট ফর্ম ডিভিশন আর পরে হয় না। এই সাইডটা খুব ইম্পর্টেন্ট, বলে দিচ্ছি দেখো। যে ম্যাক্সিমাম হচ্ছে 6 to 7 মিলিয়ন, ম্যাক্সিমাম হচ্ছে 6 to 7 মিলিয়ন। এই আমি পেছনের বেঞ্চকে জিজ্ঞেস করবো এক্ষুনি। ম্যাক্সিমাম হচ্ছে 6 to 7 মিলিয়ন বাই 20 weeks of gestation। আর হচ্ছে অ্যাট বার্থে কত থাকছে? হ্যাঁ, 3 লাখ উসাইট, 3 লাখ উসাইট। বল, পেছনে যে কেউ একজন দাঁড়িয়ে বল। চেক জামা, তোর নাম কি? চেক জামা, তুই নয়, তোর বাদিকে বল। বাড়তে কেন? তুই আগে যা। ম্যাক্সিমাম কখন থাকে? ফার্স্ট এমসিকিউ 20 weeks-এ। হ্যাঁ, 20 কত থাকে? 6 থেকে 7 মিলিয়ন। বেশ, তার পাশে বল। তারপরে বাড়তে কত থাকবে? হ্যাঁ, 3 লাখ। বাড়তে ধরে তো এই যে এমসিকিউ কোশ্চেন তোমার, এই ফার্স্ট পার্টটা মেনলি এমসিকিউর কোশ্চেন, মনে থাকবে তো? তাহলে দেখ, প্রাইমোডিয়াল ফলিকল 8 weeks অ্যারেস্টেড ইন দ্য ডিপ্লোয়েড স্টেজ, এইগুলোই থেকে যাবে। ওই যে বললাম, তুই তখন মানে ইয়োরসেলফ তখন মায়ের যে ওভারি, হ্যাঁ, তখন 8 weeks থেকে সে আছে। তারপরে মায়ের পিবার্টি আসলো, মায়ের মেনস্ট্রুয়েশন হলো, হ্যাঁ, অনসেট হলো, সেকেন্ডারি ফলিকল তৈরি হলো, টার্সিয়ারি ফলিকল হয়ে তারপরে সেটা ফার্টিলাইজেশন হলো, জন্ম হলো। এই হচ্ছে। তাহলে তুই কোশ্চেনটা পেয়ে গেলি সবাই। 1990-তে কি ছিলি তোরা? পেয়ে গেলি তো অ্যান্সারটা? সেকেন্ডারি উসাইট, দ্যাট ইজ দ্য প্রিমেন্টাল ফলিকল, আর টার্সিয়ারি ওটা হচ্ছে 1 or 2 অফ দ্য সেকেন্ডারি ফলিকল। এই যে টার্সিয়ারি যে হচ্ছে, ওভুলেশন হচ্ছে, ওভুলেশন যখন হয়, ওভুলেশনের সময় ওটা ডিভিশন হয়। সেকেন্ডারি ওটা একটা
ফার্স্ট পোলার বডি তৈরি হবে। ফার্স্ট পোলার বডিটা কখন তৈরি হয় আর সেকেন্ড বডিটা কখন তৈরি হয়, এইটা একটা এমসিকিউ কোশ্চেন। ফার্স্ট পোলার বডি তৈরি হবে বিফোর ওভুলেশন, তাই না? আর সেকেন্ড পোলার বডি ফর্মেশন হবে না যতক্ষণ না ফার্টিলাইজেশন হচ্ছে। এই হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কখন ফার্স্ট পোলার বডি চলে, বিফোর ওভুলেশন অ্যান্ড সেকেন্ড পোলার বডি আফটার ফার্টিলাইজেশন। আফটার ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন না হলে সেকেন্ড পোলার বডি তৈরি হবে না। দেখ এবারে জিনিসটা দেখ, আবার আমি এই যে প্রথম যেটা দিয়েছিলাম, এবারে দেখ প্রাইমোডিয়াল ফলিকল, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, টার্সিয়ারি ফলিকল, আর পি ওভুলেটরি অর গ্যাফিয়ান ফলিকলস আর ওভুলেটরি আর দ্য সেকেন্ডারি ওসাইট। তাহলে ওভুলেশনটা হচ্ছে সেকেন্ডারি ওসাইট উইথ, ওর মধ্যে একটা ফার্স্ট পোলার বডি আছে। যখনই ফার্টিলাইজেশন হলো তখন আর একটা সেকেন্ড পোলার বডি তৈরি হলো। ক্লিয়ার তো? রিক্রুটমেন্ট অফ দ্য ফলিকল, এই যে ফলিকলগুলো হচ্ছে তাহলে একটা কোট অফ দ্য ফলিকল হচ্ছে। ওই যে আগের সাইকেলে হচ্ছে না অনেকগুলো ফলিকল আসে, এবং সেটা আজকে এই যে মাসে এই পিরিয়ডে যেটা ফলিকুলোজেনেসিস হবে তার অন্তত 85 ডেজ আগের থেকে সেই ফলিকলগুলো রিক্রুট হচ্ছে, অনেক কোহর, এবং তাদের মধ্যে অনলি ওয়ান ফলিকল উইল বি ডমিনেন্ট ফলিকল। কারণ ওই যে এর গল্পটা আমি বললাম 400 ফলিকল লাগছে হোল লাইফে, আর জন্মাচ্ছে যে 3 লাখ জন্মাচ্ছে, 3 লাখ নিয়ে জন্মাচ্ছে, কারণ এই ফলিকুলগুলো অ্যাট্রেটিক হয়ে যায়, অ্যাট্রেটিক ফলিকুল হয়ে যায়। হ্যাঁ, আর টোটাল ডিউরেশন আছে রিক্রুটমেন্ট অ্যান্ড ইনিশিয়াল গ্রোথ অফ দ্য গোনাডের দরকার নেই, বলে দিয়েছি। ফরমেশন অফ দ্য সেকেন্ডারি আর প্রিএন্টাল ফলিকল, এই যে সেকেন্ডারি আর প্রিএন্টাল ফলিকল মানে বিফোর মানে টার্সিয়ারি ফলিকল, মানে যেখানে রাপচার করবে তার আগে সেটাকে বলে প্রিএন্টাল ফলিকল। আমি দেখাচ্ছি ছবি, ও তার চারদিকে থিকা ইন্টারনা অ্যান্ড থিকা এক্সটার্না তৈরি হয়, ইন্টারনা আর এক্সটার্না তৈরি হয়। এবার এই কোশ্চেনটা তোদের জিজ্ঞেস করে, তাহলে ডমিনেন্ট ফলিকল হয়ে গেল, বলে দিয়েছি। টু সেল টু গোনাডোট্রপিন থিওরি, যে গ্র্যানুলোসার সেল প্রডিউস ইস্ট্রোজেন, এটাও ইম্পর্টেন্ট। গ্র্যানুলোসার সেলস প্রডিউস ইস্ট্রোজেন, তোদের তো পোস্ট গ্রাজুয়েট পাওয়ার জন্য এন্ট্রান্স দিতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আন্ডার গ্রাজুয়েটই থাকবে। গ্র্যানুলোসার সেলস প্রডিউস ইস্ট্রোজেন অ্যান্ড থিকা সেলস হচ্ছে অ্যান্ড্রোজেন। তো বললাম থিকা সেলস আছে, গ্র্যানুলোসার সেলস আছে। তা থিকা সেলস হচ্ছে অ্যান্ড্রোজেন আর গ্র্যানুলোসার সেলস হচ্ছে ইস্ট্রোজেন। দিস ইজ কল্ড টু সেল অ্যান্ড টু গোনাডোট্রপিন থিওরি। Gonadal cell produce estrogen under the influence of the FSH, or granulosa cell produce progesterone under the LH, and androgens are not produced in the granulosa cell, and they lack several enzymes for the androgen. দেখ এই ছবিটা দেখলে বুঝতে পারবে, এই যে FSH কাজ করছে, FSH কাজ করে গোনাডিক ফলিকল থেকে ইস্ট্রোজেন বের করছে, LH কাজ করে করছে যে প্রোজেস্টেরন বের করছে, তাই না? এটা টু সেল টু গোনাডোট্রপিন থেরাপি, দুটো ধরনের সাইকেল, থিকা সেল, এটা শর্ট নোট পড়ে, টু সেল টু গোনাডোট্রপিন থেরাপি। ফরমেশন অফ দ্য অ্যান্ট্রাল অর টার্সিয়ারি ফলিকল অ্যান্ড প্রিওপোডিয়াল ফলিকল বললাম তৈরি হয়ে যায়। এই স্ট্রাকচারটা তোদের লাগবে, এই স্ট্রাকচারটা তোদের কোশ্চেন লাগবে, যে এটা পড়েছিস তো এমব্রায়োলজিতে সবাই পড়েছিস, কিন্তু এই স্ট্রাকচারটা তোকে ভালো করে জানতে হবে। একটা টার্সিয়ারি ফলিকল, বাইরের থেকে কিছু থাকে, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে উসাইট, আর এটা হচ্ছে ফলিকুলার ফ্লুইড, দিস ইজ ফলিকুলার ফ্লুইড। বাইরের থেকে ভেতরে থিকা এক্সটার্না, তারপর হচ্ছে থিকা ইন্টারনা, ফার্স্ট যে ভাইরাল লেয়ারটা থিকা এক্সটার্না, তারপরে লেখাটা হচ্ছে থিকা ইন্টারনা। আর এই যে ফলিকুলের গায়ে যে ডিমের যে কাভারিং আছে, এই যে এটা হচ্ছে তোর মেমব্রানা গ্র্যানুলোসা, তার উসাইড যেটা, তার চারদিকে যেটা আছে দ্য কিউমুলাস ওপারাস অর ডিসকাস পলিজেরাস, মানে, আর এইটা হচ্ছে করোনা রেডিয়েটা অ্যান্ড ইট ইজ দ্য নিউক্লিয়াস। খুব ইন্টারেস্টিং জিনিস, ভালো করে পড়বি। এই ছবিটা আমি অনেক কষ্টে এঁকেছি, এই ছবিটা, মানে যাতে ছেলেদের, এই ছবিটা আমার বই থেকে দেওয়া, অল ফিগারস আর ফ্রম বই, দেখবি ফিজিওলজি ওভুলেশনে এই ছবিটা আঁকা আছে সুন্দর, ভালো করে পড়ে দেখবি। যে এই তোকে দিয়ে দিল ধর একটা কোশ্চেন দিয়ে দিল 5 নম্বরে, যে ড্র দ্য ম্যাচিওর গ্যাফিয়ান ফলিকল, জাস্ট এইটা পড়ে দিবি, আজকে পড়ে দিবি, দেখবি ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। এগুলো অ্যানাটমি ফিজিওলজি কোশ্চেন। ওর আউটার থেকে ইনার কি হয়, আমি বলে দিলাম আউটার থেকে ইনার কি হয়। জাস্ট বিফোর ওভুলেশন আনইকুয়াল ডিফিউশন অফ দ্য ফরমেশন অফ দ্য সেকেন্ডারি ফার্স্ট পোলার। তাহলে ফার্স্ট পোলার বডি কখন তৈরি হচ্ছে বলো? বিফোর ওভুলেশন। সেকেন্ড পোলার বডি আফটার ফার্টিলাইজেশন। একটা উসাইডের ডায়ামিটার কত? কত?
18 মিলিমিটার। আচ্ছা দেখো, সি ইজ কারেক্ট, অ্যানালাইসিস নট উসাইড। ও খুব ভালো বলেছে, অন্য জিনিস বলেছে। মানে জিনিসটা হচ্ছে কি, তোমাকে ভাবতে হবে উসাইড নয়, ওটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল, ম্যাচিওর ফলিকুলার ডায়ামিটার। সি ইজ কারেক্ট, যে ও অন্তত ডায়ামিটারটা বলতে যাচ্ছে ইট ইস এ ম্যাচিওর ফলিকল। পড়াশোনা করিস ভালো, বোঝা যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে ম্যাচিওর ফলিকুলার। তার মানে এই ফলিকলটা, এই যে ফলিকলটা, এইটার ডায়ামিটার হচ্ছে 18 থেকে 20 মিলিমিটার, বুঝলি তো? ম্যাচিওর ফলিকল। যখনই ম্যাচিওর ফলিকল হবে, হ্যাঁ, তখন আমরা এক্সোজেনাস এলএইচ দিতে পারি, দিলে তবে এটা বলেছিল। আর একটা উসাইডের ডায়ামিটার কত? উসাইড তো এইখানে বসে আছে, তার ডায়ামিটার কত? এটা তো এমসিকিউর কোশ্চেন। হ্যাঁ, এই তোরা তোরা টুকলিও করতে পারবি না, জানিস তো? আমি এক্ষুনি স্লাইডটা দেখিয়েছিলাম। হ্যাঁ, এটা কি আছে? এই স্লাইডটাতে এতক্ষণ ধরে রাখলাম 100 মাইক্রোগ্রাম, তাই না? এই 100 মাইক্রন। তাহলে একটা গ্রাফিয়ান ফলিকল হচ্ছে 80 to 20, আর হচ্ছে একটা উসাইডের হচ্ছে 100 মাইক্রন, তাই না? এটা লাগবে। দেখ, এটাকে আমরা মানে মাইক্রোস্কোপ দিয়ে বা এটা তো মাপা সম্ভব না, কিন্তু এগুলো এমসিকিউর কোশ্চেন। এখন পুরো এমসিকিউ স্ট্যান্ডার্ড হয়ে গেছে তো, এই এমসিকিউ। আর এই যে ওই যে কি নাম তোর বল? হ্যাঁ, দেবাস্মিতা। তুই কি ক্লাস সিয়ার? হ্যাঁ, তুই কি পোস্ট করছিলি না কে পোস্ট করেছে? যাক, এটা তুই দেখে রাখ। 18 মিলিমিটার ঠিক বলেছিস, কিন্তু ইট ইজ নট দ্য উসাইড, ইট ইজ দ্য গ্রাফিয়ান ফলিকল। ক্লিয়ার? সবার ক্লিয়ার তো? আচ্ছা, প্রাইমারি উসাইড কন্টেন্স 46 ক্রোমোজোম। এটাও যেটা প্রাইমারি উসাইড 46, সেকেন্ডারি উসাইড 43, ম্যাচিওর উসাইড, সেকেন্ডারি আর ম্যাচিওর একই। এই যে দেখ, এই ছবিটা দেখে নে, এই লাস্ট পুরোটা দেখা যাচ্ছে। এটা সেকেন্ডারি উসাইড, ফার্স্ট পোলার বডি, বিফোর ওভুলেশন। উসাইড আফটার ওভুলেশন, ডায়ামিটার ইজ 100 মাইক্রন। তারপরে আফটার ওভুলেশন, আফটার ফার্টিলাইজেশন দেয়ার উইল বি ফরমেশন অফ দ্য সেকেন্ডারি উসাইড। তো এটা, হ্যাঁ ঠিক আছে, এই ছবি দেখ, এটা উসাইড এরকম থাকে যখন ওভুলেশন হয় না, এটা অরিজিনাল উসাইড। এটা ছবি, মানে ছবি নয়, এটা অরিজিনাল মাইক্রোস্কোপের তলায় উসাইড, তার ধারে এরকম গ্র্যানুলোসা সেলস থাকে, এর ধারে গ্র্যানুলোসা মানে থাকে। এই যে স্পামগুলো যাচ্ছে, গিয়ে এইখানে ফার্টিলাইজেশন হয়। এটাকে বাদ দে, এটা একটা আইওয়াই ক্যানোলা। এর ওভুলেশন হচ্ছে অ্যাম্পালাতে ফার্টিলাইজেশন। হ্যাঁ, অ্যাম্পালাতে ফার্টিলাইজেশন হয়। এই ফার্টিলাইজেশন হওয়ার পরে দেখ, এখানে ফার্টিলাইজেশন হওয়ার পরে সেকেন্ড পোলার বডি তৈরি হবে। ফার্টিলাইজেশন এগুলো সব আমার বই থেকে ছবি আঁকে, সব বইয়ের ছবি আঁকে। ফার্টিলাইজেশন হওয়ার পরে এই সেকেন্ডারি তৈরি হলো। হ্যাঁ, লুটিয়াল ফেজটা স্টেজ অফ পলিফারেশন, ভাস্কুলারাইজেশন আর ইনভলিউশন। এবার তিনটে লুটিয়াল, তারপর লুটিওলাইসিস অ্যান্ড কর্পাস আলবিকান। যদি না হয়, ইমপ্লান্টেশন না হয়, তাহলে লুটিওলাইসিস হয়ে যাবে, যে কর্পাস লুটিয়ামটা কর্পাস আলবিকান্সে তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তো দিস ইজ দ্য রেজাল্ট। লুটিও প্লাসেন্টাল শিপ যদি কনসেপশন হয়, তাহলে অ্যাটলিস্ট 6 উইকস পরে, 6 উইকস লাগবে লুটিয়ামটা ফাংশন, ইস্টোজেন পজিশন তৈরি করছে। আবার ওদিকে প্যাসেন্টটা তৈরি করলে তখন আর কর্পাস লুটিয়ামকে লাগবে না, তখন ও প্যাসেন্টটাই পজিশন তৈরি করবে, ইস্টোজেন পজিশন। এটা 6 উইকস পর্যন্ত ভালো থাকতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে পরের দিন আমি এগুলো আর ডিটেলস। ক্লিনিক্যাল ইমপ্লিকেশনস অফ নোয়িং ফিজিওলজি ওভুলেশন। বলো, ফার্স্ট কি বলেছি? ডায়াগনোসিস অফ দ্য ওভুলেশন। সেকেন্ড কি বলেছি? কনসেপশন। থার্ড কি বলেছি? মনে থাকবে তো? আই থিঙ্ক অল অফ ইউ আন্ডারস্টুড টুডে। আমি বাকিগুলো আস্তে আস্তে পড়াবো, একটা ক্লাসে এগুলো হয় না। মেনস্ট্রুয়েশন পড়াবো, ডায়াগনোসিস পড়াবো, আর ফার্টিলাইজেশন পড়াবো। আমি ক্লাস নিয়ে নেবো, তোদের ব্যাচটাকে ক্লাস আমি পড়াবো। থ্যাংক ইউ। আশা করি ফার্স্ট ক্লাসটা তোরা এনজয় করলি, তাই তো? আজকে আমার একটাই অনুরোধ, তোরা বাড়িতে গিয়ে একটু পড়বি, লাইব্রেরিতে গিয়ে বই পেয়ে যাবি, লাইব্রেরিতে গিয়ে পড়বি। এত ইন্টারেস্টিং তুই জিনিস ইচ্ছা করতে পারবে না পড়লে। হ্যাঁ, এত ভেরি ইন্টারেস্টিং। মানে আমার অ্যাকচুয়ালি তোকে বলছি, আজকে এই ছবিটা, এটা আমার টিচার প্রফেসর বিএন চক্রবর্তী। ইনি হচ্ছে যে ফাদার অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন ইন্ডিয়াতে, আর কি পায়োনিয়ার, বিএন চক্রবর্তী। আমি তখন মানে জাস্ট পাস করে হাউসটা ওনার আন্ডারে, মানে এটা 1984-এর ছবি, 84-এর ছবি। ওনার কাছ থেকেই শেখা। উনি ফিজিওলজি ওভুলেশন আমাকে মানে এত ভালোবেসে। তুই জানিস তো টেস্ট টিউবের মাস্টার, তোরা ওই গাইনি ডিপার্টমেন্টে যখন যাবি না, গাইনি ডিপার্টমেন্টে গেছি, জানিস তো যে এসডি ক্লাস হবে, সেখানে দেখবি ফার্স্ট ছবিটা দেওয়া আছে বিএন চক্রবর্তী, তারপরে সুভাষ মুখার্জি। ফার্স্ট ছবিটা বিএন চক্রবর্তী, আমার স্যার। এই 2000 কিছুদিন আগে মারা গেলেন, মানে 93-তে মারা গেলেন। ওনার কাছে রিপোর্টে মেডিসিনটা শেখা, বই, ওনার ছবিও আছে বই দেখবি। হ্যাঁ, ঠিক আছে, যা।